নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে শুধুমাত্র একটা কোম্পানি নিয়েই ডিটেলসে আলোচনা করা হবে। তো এই কোম্পানিটাকে নিয়ে কেন আলোচনা করতে চলেছি, এই কোম্পানিটা লং টার্মে একটা দারুণ জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে। তো এর আগেও আপনাদের অনেকবার বলেছি, কোনো কোম্পানির যদি এই গ্রোথ সেটা ভালো থাকে, তো সেই কোম্পানি কিন্তু আপনাকে এই যে প্রফিট সেটা তৈরি করে দেবে। দেখুন, মার্কেটে অনেক রকমের কোম্পানি রয়েছে। কিছু কোম্পানির যে গ্রোথ হয় না, সেগুলো খুব কম থাকে, এবং কিছু কোম্পানির গ্রোথ সেগুলো বেশি থাকে। তো যেসব কোম্পানিগুলোর গ্রোথ রয়েছে, মানে বিজনেস ওরিয়েন্টেড গ্রোথ, স্টকের গ্রোথের কথা বলছি না, সেই সমস্ত স্টকগুলোকে যদি আপনি ধরে ফেলতে পারেন এই একদম প্রাথমিক স্টেজে, তাহলে কিন্তু সেই স্টকগুলোই আপনাকে একটা ভালো টাকা কামিয়ে দিতে পারে। কিছু কিছু কোম্পানি রয়েছে এই বছরে ধরুন 5 থেকে 6% বাড়ে, আবার এমনও কিছু কোম্পানি রয়েছে যারা বছরে 20, 30, 40% পর্যন্ত বাড়ে। আর এটাই তো স্বাভাবিক, তাই না? যেই কোম্পানির গ্রোথ বেশি সেই কোম্পানি তত বেশি ওপরে যাবে। আর এই যে গ্রোথ, সেগুলো কোন কোম্পানিগুলোতে বেশি দেখা যায়? এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস গুলোতে সব থেকে বেশি গ্রোথ দেখা যায়, কারণ এই কোম্পানিগুলো এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরে এদের যে বিজনেস সেটা বাড়বে, কারণ এখন এই যে বিজনেস সেটা কিন্তু একদম শুরুতে রয়েছে। তো যদি বছর 20 আগের কথাই বলি, তখন কি আপনি ভাবতে পেরেছিলেন যে হাতে হাতে এরকম অ্যান্ড্রয়েড ফোন চলে আসবে, আপনি এই হাতেই সবকিছু করতে পারবেন? এই যে ভিডিও, সেটাও কিন্তু আপনি একটা ছোট মোবাইলের মধ্যেই দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস গুলোতে এই যে গ্রোথ সেটা কিন্তু বেশি থাকে। তো যদি একটা আমেরিকান কোম্পানির চার্ট প্যাটার্ন দেখাই, এই যে অ্যাপেল, এটার নাম তো নেই, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি যবে থেকে স্মার্টফোনের দুনিয়াতে এন্ট্রি নিয়েছে, তবে থেকেই কিন্তু এই স্টকটা এত ভালো একটা রিটার্ন তৈরি করে দিয়েছে। দেখুন, কোম্পানিটা তো মার্কেটে এক্সিস্ট করতো, কিন্তু এই যে স্মার্টফোন সেই সেগমেন্টে কাজ করতো না, এবং যখনই স্মার্টফোনে এন্ট্রি নিল, তারপরে এর বিজনেস বাড়লো, কোম্পানির যে প্রোডাক্ট সেটাও বেশি বিক্রি হতে থাকলো। তো যদি কথা বলি, এই দুনিয়াতে যত পরিমাণে স্মার্টফোন বিক্রি হয়, তার প্রায় 50% কিন্তু এই অ্যাপেলেরই বিক্রি হয়। মানে কোম্পানির যে বিজনেস সেখানে গ্রোথ রয়েছে, এবং সেই গ্রোথ থাকার কারণেই কোম্পানির যে স্টক সেটাও বেড়েছে। তো সেরকমই যদি আপনি বুঝতে পারেন ইন্ডিয়ান মার্কেটে এমন কোন কোম্পানি রয়েছে বা কোন বিজনেস গুলো রয়েছে যেগুলো পরে গিয়ে বড় হতে পারে, তাহলে কিন্তু সেইখানে আপনি প্রফিটেবল হবেন। আর অনেকেই আছেন যারা শুধুমাত্র স্টকের নাম দেখেই চলে যান। তো তাদের জন্য প্রথমে স্টকের যে নাম সেটা বলে দিই। তো যে স্টকটা নিয়ে আলোচনা করতে চলেছি তার যে নাম সেটা হচ্ছে এমটেক টেকনোলজিস লিমিটেড। তো যারা নাম জানার জন্য শুধুমাত্র ভিডিওতে এসেছিলেন তারা এক্সিট নিতে পারেন, এবং যারা এই কোম্পানি সম্পর্কে ডিটেলসে জানতে চান তারা কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো যদি 5 বছরের একটা লম্বা চার্ট প্যাটার্ন খুলে নিই, দেখতে পাচ্ছেন এই 5 বছর আগে 1017 চলছিল, এবং বর্তমানে 2530 চলছে। তো 5 বছরে মোটামুটি 148%-এর কাছাকাছি বেড়েছে। এবং এই যে কোম্পানিটা সেটা কিন্তু প্রচন্ড ভোলেটাইল থাকে। এই 2021-এর প্রথম দিকে 1045 চলছিল, তারপরে যদি এইখানে দেখেন এই 2025 এই এপ্রিল মাস করে এখনো কিন্তু এই 1100-1200 কাছাকাছি চলছিল, এবং মাঝে মাঝে ভালো উত্থানও দেখায়। তো যদি দেখেন মাঝে মাঝে এরকম প্রায় 100% বেড়ে যাবে, আবার মাঝে মাঝে কিন্তু এরকম 50%-এর কাছাকাছি পতনও দেখাবে। এই ধরনের জিনিসগুলো কিন্তু এই কোম্পানিতে বারবার দেখা যায়, কেননা এটা একটা ছোট সাইজের কোম্পানি। তবে যদি রিসেন্টলি কোম্পানির চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন 6 মাসে প্রায় কিন্তু 80%-এর কাছাকাছি বেড়েছে। তো কোম্পানি রিসেন্টলি অনেক অর্ডার পেয়েছে। তো যদি দেখেন কোম্পানি কিছুদিন আগেই একটাই 263 কোটি টাকার ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছিল, মানে ভারতের বাইরের দেশ থেকে অর্ডার পেয়েছিল। তো তখন কিন্তু এই কোম্পানিটা 52 উইকের হাই লাগিয়েছিল। তো এটা দেখতে পাচ্ছেন বেশি দিন আগেকার খবর নয়, এই অক্টোবর 31-এর খবর। এবং যদি কথা বলি কিছুদিন আগে কোম্পানি তার একটা বড় ক্লায়েন্ট রয়েছে এই ব্লুম এনার্জি, এদের তরফ থেকে 386 কোটি টাকার অর্ডার পেয়েছিল। এবং এটা কবেকার খবর? দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর 10-এর খবর। মানে মোটামুটি এই কোম্পানি ভালো পরিমাণে অর্ডারই কিন্তু পায়। তো এর আগে যখন কোম্পানিটা এরকম একটা কনসলিডেশন ফেজের মধ্যে চলছিল, তখন কোম্পানির অর্ডার পাওয়ার যে পরিমাণ সেটা অনেকটাই কমে গিয়েছিল, যার ফলে কি হচ্ছিল, কোম্পানির যে রেভিনিউ এইগুলোও পড়ছিল। এবং আস্তে আস্তে কোম্পানি কিন্তু এখন অর্ডার পাচ্ছে, মানে কি এর পরবর্তী যে কোয়ার্টার গুলো সেইগুলোতে কোম্পানির যে রেভিনিউ প্রফিট এইগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন কোম্পানি কি কি কাজ করে সেটা দেখে নি। একটা কোম্পানি যে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তার বিজনেসের উপরেই দাঁড়িয়ে থাকে। তাই যে কোনো স্টককে স্টাডি করতে গেলে তার যে বিজনেস সেটাকে বোঝার ক্ষেত্রেই আপনার 90% পরিশ্রম করা উচিত। আপনি যদি কোম্পানির বিজনেসটা ভালোভাবে বুঝে ফেলেন না, তাহলে কিন্তু একটা স্টককে বোঝার ক্ষেত্রে আপনার 90% কাজ হয়ে যায়। তো কোম্পানি কোন কোন সেগমেন্টে কাজ করে, তবে তার আগে দেখে নিন কোম্পানির কিন্তু এই মার্কেটে 55 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। কোম্পানি কোন কোন সেগমেন্টে কাজ করছে, এই স্পেস সেগমেন্টে কাজ করছে, তার সঙ্গে সঙ্গে এরোস্পেস সেগমেন্টেও কাজ করে, তারপরে অয়েল এন্ড গ্যাস এই সেগমেন্টে কাজ করছে, পাওয়ার সেগমেন্টে কাজ করছে,
তারপরে যে ক্লিন এনার্জি রয়েছে এই সেগমেন্টে কাজ করছে, এবং যে বল স্ক্রিউ অ্যান্ড রোলার স্ক্রিউ এই সেগমেন্টেও কাজ করছে। তো এগুলো এক এক করে ডিটেলসে দেখবো। তো আমি যদি স্পেস টেকনোলজির কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আমাদের ইন্ডিয়ার যে ইসরো রয়েছে তার সঙ্গে কিন্তু পার্টনারশিপে কাজ করে। তো এই স্পেস মিশনে ব্যবহৃত হয় এরকম বিভিন্ন যন্ত্রপাতি এই কোম্পানিটা এই ইসরোকে সরবরাহ করে। এই স্পেস ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এই সেগমেন্টে কোম্পানির 35 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল যে যন্ত্রপাতি তার যে পার্টস সেগুলো তৈরি করে, যেমন এই মিসাইল, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার রয়েছে, তারপরে উইংস এয়ারক্রাফট রয়েছে, তারপরে সাবমেরিন রয়েছে, তারপরে শিপ প্রোপালশন রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কিছু প্রিসিশন কম্পোনেন্টও তৈরি করে কাদের জন্য, এই এরো ইঞ্জিন এবং কিছু এয়ারক্রাফট পার্টসও তৈরি করে আর ভালভও তৈরি করে। তো যদি দেখেন রিসেন্টলি দুখানা বড় বড় মিশন হয়েছে, এই চন্দ্রযান 2 এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলযান, এই দুটো মিশনেই কিন্তু এই কোম্পানি কাজ করেছে। তো কোম্পানির বিভিন্ন পার্টস দেখতে পাচ্ছেন, এই ধরনের যে পার্টস যেগুলো এরোস্পেস সেগমেন্টে ব্যবহার করা হয়, তারপরে স্পেস টেকনোলজিতে ব্যবহার করা হয়, এইগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে। কোম্পানির যদি ক্লায়েন্টের কথা বলি, তো দেখতে পাচ্ছেন স্কাইরুট রয়েছে, তারপরে এলপিএসসি, ইসরো রয়েছে, তারপরে থ্যালেস এলিনিয়া রয়েছে। তো এইগুলো কোম্পানির বড় বড় ক্লায়েন্ট। এরপরে যদি এরোস্পেস সেক্টরে বলি, তো এই এরোস্পেস সেক্টরের বিভিন্ন যে কম্পোনেন্টস সেইগুলো এই কোম্পানি সাপ্লাই করে থাকে। তো এই ধরনের দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স যে কম্পোনেন্ট গুলো রয়েছে এইগুলো এই কোম্পানি তৈরি করে এবং এরোস্পেস কোম্পানিগুলোকে সাপ্লাই করে থাকে। তো যদি কোম্পানির ক্লায়েন্ট দেখেন, দেখতে পাচ্ছেন টাটার নাম রয়েছে, তারপরে থালেস রয়েছে, কলিন্স এরোস্পেস রয়েছে, তারপরে থ্যালেস এলিনিয়া রয়েছে, ইসিআইএল রয়েছে, তারপরে ভারত ইলেকট্রনিক্স, তারপরে আইএআই, এটা ইসরায়েল বেসড একটি কোম্পানি, তারপরে রাফেল রয়েছে, এলবিট সিস্টেম, মানে বড় বড় বহু নাম দেখতে পাবেন। তারপরে যদি অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টের কথা বলি, তো এই অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টে বিভিন্ন যে হাইটেক যন্ত্রপাতি, বিভিন্ন যে কম্পোনেন্টস সেইগুলো এই কোম্পানি তৈরি করে এবং সাপ্লাই করে। তো দেখতে পাচ্ছেন এই ধরনের যে বিভিন্ন পার্টস এইগুলো এই কোম্পানির আন্ডারে তৈরি হয়। কোম্পানির যদি ক্লায়েন্ট দেখি, দেখতে পাচ্ছেন এই কংসবার্গ রয়েছে, তারপরে টেকনিক এফএমসি রয়েছে, এসএলভি রয়েছে, ওয়েদার কোড রয়েছে। এছাড়াও কোম্পানি পাওয়ার সেগমেন্টেও কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এই যে নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, এতেও এই কোম্পানি কাজ করছে। তো ইন্ডিয়ার এই যে অর্গানাইজেশন, এই নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এনপিসিআইএল, এই কোম্পানিটার হয়েও কিন্তু এই কোম্পানি কাজ করছে। তো বর্তমানে ভারত সরকার এই নিউক্লিয়ার এনার্জির প্রতি ভালো পরিমাণে জোরও দিচ্ছে। তো এই সিভিলিয়ান নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য বিভিন্ন যে ক্রিটিক্যাল কম্পোনেন্ট সেইগুলো এই কোম্পানি সাপ্লাই করে। তো এই ধরনের যে পার্টস গুলো রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় পার্টস। তো কোম্পানির ক্লায়েন্ট কারা, এই যে এনপিসিআইএল যেটা ভারতের এজেন্সি বললাম, তারপরে আইজিসিআর রয়েছে, বিআরসি রয়েছে, তারপরে এই ভাবিনি রয়েছে। এরপরে এই কোম্পানি ক্লিন এনার্জি সেগমেন্টেও কাজ করে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি 9 বছর ধরে এই যে পাওয়ার ইউনিট সেটা সাপ্লাই করেছে কাদেরকে, কোম্পানি একটা বড় ক্লায়েন্ট এই ব্লুম এনার্জিকে। এবং এই যে ব্লুম এনার্জি এটা কিন্তু একটা আমেরিকা বেসড কোম্পানি, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি বর্তমানে এই যে হাইড্রোজেন বক্স এবং ইলেকট্রোলাইজার্স এইগুলো তৈরি করছে। তো এরকম বড় বড় যে যন্ত্রপাতি এইগুলো এই কোম্পানির আন্ডারে তৈরি হয়। কোম্পানির ক্লায়েন্ট কারা, এই যে হিতাচি জোসেন রয়েছে, তারপরে ফ্লুয়েন্স, এটা সিমেন্সের একটি কোম্পানি, তারপরে ব্লুম এনার্জি রয়েছে, তারপরে অ্যান্ড্রয়েড হাইড্রো রয়েছে, তারপর হোয়াইট হাইড্রো রয়েছে। এই ধরনের কোম্পানিগুলোকে এই কোম্পানি সাপ্লাই করে থাকে। তো বেশিরভাগই দেখতে পাচ্ছেন ফরেন কোম্পানি রয়েছে, এবং ইন্ডিয়ার মধ্যে বড় বড় যে গ্রুপ যেমন টাটা গ্রুপ, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইসরো রয়েছে, ডিআরডিও রয়েছে, তাদেরকেও এই কোম্পানি তাদের কম্পোনেন্ট সাপ্লাই করে। আর যদি এই বল স্ক্রিউ এবং রোলার স্ক্রিউ এর কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন এই ধরনের যে যন্ত্রপাতি এইগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। এই যে শ্যাফট রয়েছে, নাট, তারপরে এরকম রিং, এইগুলো এই কোম্পানির আন্ডারে তৈরি হয়। তো কোম্পানির এই ধরনের যে স্ক্রিউ গুলো এগুলো কোথায় ব্যবহার করা হয়, দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর, তার সঙ্গে সঙ্গে এরোস্পেস, তার সঙ্গে সঙ্গে মেডিকেল ইকুইপমেন্ট এইখানে কিন্তু ব্যবহার করা হয়, মিসাইলে ব্যবহার করা হয়, এবং সিএনসি যে মেশিনস সেখানেও ব্যবহার করা হয়ে থাকে। তো এই ধরনের যে দেখতে পাচ্ছেন জিনিসপত্রগুলো এগুলো এই কোম্পানির আন্ডারে তৈরি হয়। কোম্পানির ক্লায়েন্ট কারা, দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েল বেসড কোম্পানি আইএআই রয়েছে, তারপরে পোলিশ এরোস্পেস রয়েছে, এবং এই ইন্ডিয়ার যে নিউক্লিয়ার পাওয়ার এজেন্সি এটা রয়েছে। এরপরে চলুন কোম্পানির ব্যালেন্স শিট গুলো একটু দেখে নিই। তো যদি কোম্পানির রিজার্ভের কথা বলি, তো বর্তমানে রিজার্ভ দেখতে পাচ্ছেন রয়েছে 699 কোটি বা 700 কোটির কাছাকাছি বলতে পারেন। এই যে রিজার্ভ সেটা কিন্তু নিয়মিত ভালো পরিমাণেই বেড়েছে, বর্তমানে 700 কোটির কাছাকাছি। তারপরে যদি লং টার্ম বোরোইং এর কথা বলি বা 1 বছরের বেশি ধার, সেটার কত রয়েছে, এই 81 কোটির কাছাকাছি। তো এটা কন্ট্রোলের মধ্যেই রয়েছে। আর কোম্পানির শর্ট টার্ম বোরোইং বা 1 বছরের মধ্যে যে ধার পূরণ করতে হবে সেটা কত রয়েছে, সেটা রয়েছে এই 96 কোটি। আর যদি ক্যাশের কথা বলি, কোম্পানির কাছে বর্তমানে এই 16.60 কোটি ক্যাশও পড়ে রয়েছে। কোম্পানি দেখতে পাচ্ছেন বিজনেসের 20% এই ইন্ডিয়া থেকে আসে এবং বাকি 80% গ্লোবাল মার্কেট থেকে আসে, মানে ওভারসিজ যে কোম্পানিগুলো তাদের থেকে আসে। আর কোম্পানির এই বিজনেসের যে রেভিনিউ সেগুলো কোথা কোথা থেকে আসে, দেখতে পাচ্ছেন এই ক্লিন এনার্জি সেগমেন্ট থেকে প্রায় 48% এর কাছাকাছি রেভিনিউ আসে। তারপরে স্পেস অ্যান্ড ডিফেন্স এইখান থেকে 30% এর কাছাকাছি রেভিনিউ আসে। তারপরে এই নিউক্লিয়ার সেগমেন্ট এইখান থেকে আসে 16% এর কাছাকাছি, এবং আরো যে অন্যান্য বিজনেস গুলো করে সেইখান থেকে রেভিনিউ আসে 6% এর
পার্সেন্টের কাছাকাছি। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 7,771 কোটি, মানে এটা একটা ছোট সাইজের কোম্পানি। তো এই মার্কেট ক্যাপ এত ছোট, এখানে কিন্তু আপনার মাথায় একটা জিনিস প্রথমেই ঢুকিয়ে নিতে হবে যে যেহেতু ছোট সাইজের কোম্পানি, সেই কারণে কোম্পানির যে প্রফিট, রেভিনিউ, এগুলো কিন্তু সবসময় একই লেভেলে আসবে না, কখনো পড়বে কখনো বাড়বে, এবং সেই সঙ্গে সঙ্গে স্টকের যে প্রাইস সেটা উঠাপড়া করে। তো এগুলোই ছোট সাইজের কোম্পানির কিন্তু বৈশিষ্ট্য। তো যদি কোম্পানির কারেন্ট প্রাইস দেখেন 2526, আর এক বছরের হাই কত 2572, মানে একদম অল টাইম হাইয়ের কাছেই কিন্তু ট্রেড করছে। পি রেশিও কত রয়েছে? পি রেশিও রয়েছে 128, আর ইন্ডাস্ট্রি বি কত 66। তো এই পি রেশিও এটা একটু বেশি রয়েছে। তো কোম্পানি যদি তার প্রফিট বাড়াতে পারে, তাহলে এই যে পি রেশিও সেটা কিন্তু এমনি কুল হয়ে যাবে। আরওসি এটা 10.5%-এর কাছাকাছি রয়েছে, এবং আরওই এটাই 7.5%-এর কাছাকাছি রয়েছে। কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, দেখতে পাচ্ছেন 126 কোটি হয়েছে, 160 কোটি, 196 কোটি, তারপরে আবার পরে 152 কোটি হয়েছে, তারপরে 167 কোটি, তারপরে দেখুন আবার পড়ে গেছে 118 কোটি, তারপরে আবার বেড়েছে 143 কোটি, তারপরে 128 কোটি হয়েছে, তারপরে দেখুন আবার হঠাৎ বেড়েছে 190 কোটি, তারপরে হয়েছে 174 কোটি, তারপরে 183 কোটি, এবং যে জুন কোয়ার্টার সেখানে হয়েছে 157 কোটি। মানে বুঝতে পারছেন এই যে সেলস বা বিক্রি, সেটা কখনো কমেছে বা কখনো বেড়েছে। মানে কি, মানে কোম্পানি যেরকম অর্ডার পাবে সেই হিসাবেই তো কোম্পানি সেলস করবে, তাই না? কোম্পানি যে হিসাবে অর্ডার পায় সেই হিসাবেই কিন্তু কোম্পানির সেলস হয়। মানে আজকে অর্ডার পাচ্ছে, মানে ধরুন একটা টাইম থাকে 6 মাস 1 বছর, তার মধ্যে কোম্পানিকে ডেলিভারি দিতে হয়। তো যেরকম ডেলিভারি হবে সেরকম স্টেপে স্টেপে কিন্তু এই কোম্পানি রেভিনিউ তৈরি করবে। তারপরে অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন ভালোই ওঠাপড়া করে। যদি দেখেন এই 16 কোটি, 37 কোটি, তারপরে রয়েছে 33 কোটি, 34 কোটি, এবং এই জুন কোয়ার্টারে কমে হচ্ছে 28 কোটি। আর কোম্পানির নেট প্রফিট কিরকম রয়েছে? তো এই জুন কোয়ার্টারে কোম্পানি 11 কোটির নেট প্রফিট পোস্ট করেছিল। যদি দেখেন সেটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার প্রায় ডবল হয়েছিল, কিন্তু কোয়ার্টারলি ডাউন ছিল। এবং আজকের দিনেই কোম্পানির যে রেজাল্ট সেটা এসেছে, এবং ভিডিও শেষে কোম্পানির যে এবারের রেজাল্ট সেটাও দেখে নেব। তো এরকম ছোট কোম্পানিগুলোকে যখন স্টাডি করবেন, তখন কোম্পানিগুলোর যে পিএনএল স্টেটমেন্ট, মানে ইয়ারলি যে স্টেটমেন্ট, সেটা দেখে নেবেন। তো যদি ইয়ারলি স্টেটমেন্ট দেখেন, এতে কিন্তু নিয়মিত গ্রোথ দেখা গেছে। দেখতে পাচ্ছেন 157 কোটি সেলস, 184, 214, 246 হয়েছে, 322, তারপরে 573, 580, 676, 704। মানে ইয়ারলি কোম্পানির যে সেলস সেটা কিন্তু ভালোই থাকে। তারপরে অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন আগে কম ছিল, তারপরে আস্তে আস্তে বেড়ে এই জুন কোয়ার্টারে দেখিয়েছিল 133 কোটি। আর নেট প্রফিট এটাও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বেড়েছে। আগে জিরো ছিল, মাইনাসে ছিল 5, এরকম প্রফিট দেখাতো 5 কোটি। তো সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রফিট হয়েছে 61 কোটি। তবে মাঝে মাঝে এই যে প্রফিট সেটা বেড়েও যায় 104 কোটি। মানে কোম্পানি ধরুন কোন একটা কোয়ার্টারে বেশি করে তাদের অর্ডার কমপ্লিট করে ফেললো, এবং সেই কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট সেটা তো বেড়ে যাবে, তাই না? আর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি বলছে? তো যদি দেখেন বর্তমানে প্রোমোটারের কাছে 31%-এর কাছাকাছি শেয়ার রয়েছে। যদি দেখেন প্রোমোটার কিন্তু নিয়মিত তাদের শেয়ার বিক্রি করেছে 37%, তারপরে কমে হচ্ছে 36%, তারপরে 31%, এরকম বর্তমানে রয়েছে। তবে এর আগেও বলেছি প্রোমোটার বিক্রি করছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেল, কারা কিনছে সেটাও দেখতে হবে। তো যদি দেখেন ডিআইআই এরা কিন্তু কিনেছে, ডিআইআই এর কাছে আগে ছিল এই 19%-এর কাছাকাছি শেয়ার, সেখান থেকে বের হয়েছে এই 24%-এর কাছাকাছি, এবং পাবলিকের কাছে 35%-এর কাছাকাছি শেয়ার রয়েছে। মানে প্রোমোটার, এফআইআই এবং ডিআইআই এরা তিনজনে মিলে প্রায় 65%-এর কাছাকাছি স্টেক কিন্তু ধরে রেখেছে। আর এই যে প্রোমোটার হোল্ডিং রয়েছে তার মধ্যে কিছু শেয়ার কি প্লেজ রয়েছে, তো চলুন সেটাও দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে শেয়ার রয়েছে 31.41%, তার মধ্যে দেখতে পাচ্ছেন এই 11%-এর কাছাকাছি শেয়ার প্লেজ রাখা হয়েছে। মানে কি কোম্পানি এই শেয়ার বন্ধক রেখে বাজার থেকে টাকা তুলেছে। তো আগেও বলেছি ধার নেওয়া সেটা খারাপ জিনিস নয়, কোম্পানি সেই ধারটা নিয়ে ঠিকঠাক জায়গায় কাজে লাগাচ্ছে কিনা সেটাই কিন্তু দেখার ব্যাপার। যদি দেখেন বড় বড় গ্রুপগুলো যেমন রিলায়েন্স, টাটা, আদানি, এদেরও কিন্তু অনেক ধার থাকে, কিন্তু কোম্পানি সেই যে ধার সেগুলো কিন্তু ভালো কাজেই ব্যবহার করে থাকে। সেরকম কিছু কোম্পানি এরকমও রয়েছে যারা ধার নিয়ে উল্টো পাল্টা কাজে ব্যবহার করে। যদি কথা বলি অনিল আম্বানির যে এডিএজি গ্রুপ, তারা কেন ডুবে গেল? কারণ ধার নিয়ে কোম্পানি উল্টো পাল্টা জায়গায় ব্যবহার করেছিল, কখনো ফিক্সড ডিপোজিট করে দিয়েছিল, সেই নিয়ে বর্তমানে দেখতেই পাচ্ছেন এই ইডি রেট চালাচ্ছে। তো এটাই কিন্তু দেখার থাকে যে কোম্পানি ধার নিয়ে ঠিকঠাক জায়গায় কাজে লাগাচ্ছে কিনা। যদি ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারে, তাহলে কোম্পানির এই প্লেজিং নিয়ে কোনো চিন্তার ব্যাপার কিন্তু থাকে না। তো মোটামুটি এই কোম্পানির যে ডিটেলস গুলো সেগুলো আলোচনা করলাম, এবং আজকের দিনে এই কোম্পানির কোয়ার্টার 2 এর যে রেজাল্ট সেটাও সামনে এসেছে। তো চলুন কোম্পানির রেজাল্ট দেখে নিই, এবং প্রথমে এটাও বলে দিই কোম্পানির যে রেজাল্ট সেটা এবারে খুবই খারাপ এসেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে কনসোলিডেটেড নাম্বার সেটা খুলে নিয়েছি, এবং এই যে ফিগার গুলো সেগুলো সব মিলিয়নে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে? এই 139 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 157 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 191 কোটি। তো দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই ডাউন হয়েছে। এবং যদি কোম্পানির খরচার কথা বলি, খরচা হয়েছে 133 কোটি। তো সেলস কমেছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে খরচা সেটাও কিন্তু কমেছে। আর এই পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা কত দাঁড়িয়েছে? এই 5.6 কোটি বা 5.5 কোটির কাছাকাছি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 14 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 25 কোটি। তো যদি দেখেন ইয়ারলি এবং কোয়ার্টারলি সব জায়গাতে কিন্তু অনেকটা ডাউন হয়েছে। আর কোম্পানির নেট প্রফিট কত দাঁড়ালো? এই 4.2 কোটির নেট প্রফিট দাঁড়িয়েছে, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 10.8 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 18.7
7 কোটি, মানে সব দিক থেকেই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খারাপ এসেছে। তো আগেও বললাম, এই ধরনের যে ছোট কোম্পানিগুলো তাদের কিন্তু যে বিজনেসের মডেল সেগুলো এরকম ভাবে এগোয়। কোনো কোনো কোয়ার্টারে কোম্পানির বিজনেস বেশি হয়, কোনো কোনো কোয়ার্টারে কোম্পানির বিজনেস কমেও যায়, কিন্তু এর আগেও দেখিয়েছি কোম্পানির যে ইয়ারলি রেজাল্ট সেখানে কিন্তু কোম্পানির সেলস সেটা কনসিস্টেন্ট রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও বারবার বলেছি, যে কোনো নাম্বার দেখার সময় তার যে অ্যাভারেজ সেটা কিন্তু দেখতে হবে। কোনো একটা কোয়ার্টারের নাম্বার দেখে কোনো ডিসিশন নেওয়া কিন্তু উচিত হবে না। আপনি যখন ক্রিকেট দেখেন তখন তো এটাও দেখেন না যে ব্যাটসম্যানের পাশে অ্যাভারেজ লেখা রয়েছে, কখনো 40 লেখা থাকে, কখনো 50 লেখা থাকে। তার মানে তো এই নয় যে সেই ব্যাটসম্যান প্রতি ম্যাচে 40-50 করছে, সেটা কিন্তু তার অ্যাভারেজ স্কোর। তো সেরকমই কোম্পানির রেজাল্ট পড়ার সময়ও তার যে অ্যাভারেজ স্কোর সেটা কিন্তু দেখতে হয়। তো এই কোয়ার্টারে কোম্পানি খারাপ রেজাল্ট পেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি কোম্পানি অনেক অর্ডারও পাচ্ছে। তো পরবর্তীকালে এই অর্ডারগুলো যদি এক্সিকিউট করতে পারে তাহলে কোম্পানির এই যে রেভিনিউ সেটাও বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে প্রফিট সেটাও বেড়ে যাবে। তো এই কোম্পানি সম্পর্কে বিজনেস লেভেলের যা কিছু ডিটেলস ছিল সবই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার চাইলে আপনি এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।